নিতে 2 কদম পিছিয়ে গেল। যেই দেয়ালটার আড়ালে ছিল সেখান থেকে ভুলবশত বেরিয়ে এলো, যার ফলে লিসা তাকে দেখে ফেললো। জাঙ্কুকও তাকে দেখতে পেল। লিসা তার কাছে এসে তাকে বলল, খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছো। শুনেছো জাঙ্কুক কি বললো? হি লাভস মি, অনলি মি, তাই ওর থেকে দূরে থাকো, ওকে? তে লিসার কথার কোনো উত্তর না দিলে লিসা পিছিয়ে গিয়ে একবার তের দিকে তাকিয়ে বলল, হেই জাঙ্কুক, ওর দিকে একবার তাকিয়ে দেখো, ওর ড্রেস আপটা একবার দেখো জাস্ট। ফ্রেশার্স পার্টিতে বেহেনজিদের মতো চুড়িদার পরে এসেছে, তাও সস্তায়। ও মাই গড, এরকম একটা খ্যাত মেয়ে তোমাকে ডিজার্ভই করে না বউ, বুঝলে? তোমাকে শুধু আমি ডিজার্ভ করি। কথা শেষ করার আগে লিসা পড়ে যেতে নেয় আর জাঙ্কুক লিসাকে ধরে ফেলে। এক মুহূর্ত অপেক্ষা না করে লিসাকে কোলে তুলে নেয় জাঙ্কুক আর চলে যায়। এতক্ষণ নিজেকে সামনে রাখতে পারলো আর পায়নি নিজেকে সামনে রাখতে। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়ে। ফোনের রিংটোনে গোল কাটলে দেখে জিমিন কল করেছে। কল কেটে দিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। গন্তব্য কোথায় জানা নেই। জাঙ্কুক লিসার বাড়ির সামনে এসে নিজের গাড়ি দাঁড় করালো। একটা নিঃশ্বাস ছেড়ে পাশে ঘুমন্ত লিসার দিকে তাকিয়ে নিয়ে নিজের ফোন বার করে কল করলো। কল রিসিভ হতে জাঙ্কুক বলল, আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, 2জন মেয়েকে পাঠান রাইট নাও। জাঙ্কুক কথাটুকু বলে কল কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো। একবার চোখে যেই দেখতে পেল মেন গেট দিয়ে 2জন মেয়ে আসছে, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়লো জাঙ্কুক। গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, ম্যাডামকে সাবধানে নিয়ে যান। এতই যখন চিন্তা তাহলে তো তুমিই নিয়ে যেতে পারতে। তোমার তো আর আমাদের বাড়িতে আসতে কোনো মানে নেই, তাই না? জাঙ্কুক পুরুষালী গলার স্বর শুনে বিরক্ত হয়ে গেল, তবুও সেটা প্রকাশ না করে পিছনে ফিরে যা ভেবেছিল তাই। লিসার বাবা দাঁড়িয়ে আছে। লিসার বাবার দিকে তাকিয়ে মৃদু হেসে জাঙ্কুক উত্তর দিল, আপনার মেয়ের জন্য এতক্ষণ যতটুকু করেছি এতটাই যথেষ্ট। এর চাইতে বেশি করে ফেললে আপনার মেয়ে আবার উৎপাত বেশি করবে। নিতেই তো কম উৎপাত করেন আপনার মেয়ে। আপনি আপনার মেয়ের সব বাদামি সহ্য করতে পারেন, কিন্তু আমি করব না। আমি যদি আপনার জায়গায় থাকতাম না তাহলে লিসাকে থাপড়ে সোজা করে দিতাম, এভাবে লাই দিতাম না। জাঙ্কুক, আওয়াজ নিচে, আমার সাথে আওয়াজ নিচে করে কথা বলবেন। জিয়ন জাঙ্কুকের সাথে উঁচু গলায় কেউ কথা বলে না, কারণ জিয়ন জাঙ্কুক কখনো ভুল করে না। পারলে নিজের মেয়েকে শাসন করুন। আপনার টাকা আছে বলে একটু বেশি লোককে নিচু করে। একটা কথা মাথায় রাখবেন, টাকায় কারো নাম লেখা থাকে না, যার হাতে যায় তারই হয়ে যায়। আজ আছে কাল নাও তো থাকতে পারে। গুড নাইট। জাঙ্কুক নিজের গাড়িতে উঠে বেরিয়ে গেলে লিসার বাবা বুগাম চুয়াল শক্ত করে ওখানেই দাঁড়িয়ে থাকেন। আজ লিসার জেদের জন্য তুমি বেঁচে যাচ্ছ জাঙ্কুক। না হলে তুমি আমাকে যতবার অপমান করেছো তার শাস্তি তুমি পেতে। শুধুমাত্র আমার মেয়ের জন্য কিছু বলছি না আমি, সেখানে তুমি আমার মেয়েকে অপমান করেছো। কালকেই আমি লিসার সাথে কথা বলবো। মনস্থির করে বুগাম বাড়ির ভিতরে হনহনিয়ে চলে যায়। এদিকে জাঙ্কুক ড্রাইভ করে ইউনিভার্সিটিতে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে যেই না জাঙ্কুক ইউনিভার্সিটিতে ঢুকবে এমন সময় ওর কাছে একটা কল এলো। জাঙ্কুক নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো। এনিথিং রং? ও পাশ থেকে যা উত্তর এলো তাতে জাঙ্কুকের মাথায় হাত পড়ে গেল। জাঙ্কুক উত্তর দিল, থ্যাংক ইউ জানানোর জন্য। জাঙ্কুক গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। তখন আবারও কল এলো। এবার কলটা জিমিনের। হ্যাঁ জিমিন বল। তোকে খুঁজে পাচ্ছি না আমি কোথাও, তুমি দেখেছো? আমি দেখছি, তুই রাখ আর নিশ্চিন্তে থাক। ফোন রাখতে জাঙ্কুকের কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে পড়ে গেল, যখন জাঙ্কুক লিসার গলায় তাল মিলিয়ে ওকে আই লাভ ইউ বলেছিল। তে কি আমাদের পুরো কনভারসেশনটাই শুনেছিল? হয়তো তাই, কাজটা ঠিক করিনি আমি। কিন্তু আমি কি করে জানবো যে আমাদের কথা শুনছে? তখন লিসার মন রাখার জন্য কথাগুলো না বললেই হতো না। শিট! জাঙ্কুক নিজের গাড়িতে একটা ঘুষি মেরে উঠে পড়লো গাড়িতে। কেন এত খারাপ লাগছে? আমি তো কিছু ইচ্ছে করে করিনি, তাই না? সবটাই তো পরিস্থিতির চাপে হয়ে গেছে। ও গড, কি হচ্ছে আমার সাথে? জাঙ্কুক আর কিছু না ভেবে ড্রাইভ করা শুরু করলো ফোনে গুগল ম্যাপ খুলে। মাঝে মধ্যে কপাল জ্বলছে 2 আঙ্গুল দিয়ে, কারণ মাথা যন্ত্রণা করছে জাঙ্কুকের। গুগল ম্যাপ ফলো করে একটা নির্জন মাঠের সামনে এসে দাঁড়ালো জাঙ্কুক। পাশে ছোট একটা বসার বেঞ্চ আছে। জাঙ্কুক গাড়ি থেকে নেমেই ওইদিকে এগিয়ে গেল, কারণ ওই বসার জায়গায় একটা মেয়ে চুপচাপ বসে আছে। তে সেখানে বসে আনমনে বলছে, আমি কেন তো বোকা? শুধুমাত্র কালকের কয়েকটা ঘটনা, কিছু কথার কারণে আমি কি করে ভেবে নিলাম জাঙ্কুক আমাকে ভালোবাসতে শুরু করেছে, আমাকে মেনে নেবে। জাঙ্কুক তো আমাকে বলেনি যে জাঙ্কুক আমাকে মেনে নেবে, তাহলে আমি কেন ভাবতে গেলাম? কেন আমি বারবার ভুলে যাই যে আমার কপালে তো সুখ লেখা নেই? শুধুমাত্র নিজের কারণে আজ আমি কষ্ট পাচ্ছি, শুধুমাত্র নিজের কারণে, কিন্তু আর না। এরপর থেকে আমি শুধু নিজেকে নিয়ে ভাববো, অন্য কাউকে না। চোখের জল হাত দিয়ে মুছতেই একটা হাত তের দিকে রুমাল বাড়িয়ে দিল, যা দেখে তে চমকে উঠলো। এই নির্জন জায়গায় হঠাৎ কে তের পাশে বসলো, এটা ভেবে ভয় পেয়ে সেদিকে তাকালো। পাশ ফিরে জাঙ্কুককে দেখতে পেতে মনে মনে বলল, জাঙ্কুক জাঙ্কুক এখানে কি করছে, তাও আবার এই সময়? আর জাঙ্কুক জানলে বা কি করে আমি এখানে আছি? রুমালটা নাও। তখন থেকে কি এভাবেই কেঁদে চলেছো? লাগবে না, ধন্যবাদ। দেখো তে, আমি জানি না তুমি কতটা শুনেছো, আমি শুধু এটাই বলবো যে আমি লিসার মন রাখার জন্য
জাঙ্কুককে আর কোনো কিছু বলতে না দিয়ে তে বলল, আশ্চর্য, আপনি আমায় কেন কৈফিয়ত দিচ্ছেন? আমি তো আপনার কেউ হই না। আপনার আমাকে কোনো রকম কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার কোনো প্রয়োজন নেই এসব শোনার। তের কথাগুলো শুনে জাঙ্কুক করুণ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল চুপ করে। তে তা দেখো না দেখার বান করে উঠে দাঁড়িয়ে বলল, আজকের পর থেকে আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলার। আপনি তো প্রথম দিনই বলে দিয়েছিলেন আমি যেন নিজের আসল পরিচয় না দেই। আমি সেটাই মেনে চলবো। সত্যিই তো আপনারা বড়লোক মানুষ, আপনাদের সাথে আমার মতো মেয়েদের যায় না। এটাই হয়তো একটা কারণ বিয়েটা অস্বীকার করার। যাক, আমি সেসব কথায় যাচ্ছি না, আসি। তে এগোতে নিলেই জাঙ্কুক পিছন থেকে বলল, অনেক রাত হয়ে গেছে, আমার গাড়িতে বসো, আমি হোস্টেলে ছেড়ে দেবো। আমি যখন এক আসতে পেরেছি তখন একা যেতেও পারবো। আপনার হেল্প তো দূর, আমি আপনার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছি না মিস্টার জিয়ন জাঙ্কুক। অনেক অনেক ধন্যবাদ আমার জীবনটাকে নরক করে দেওয়ার জন্য। আমি সারা জীবন আপনার কাছে এর জন্য ঋণী থাকবো। কথাটুকু বলেই তে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, জোর পায়ে হেঁটে চলে গেল। জাঙ্কুকের সাথে কথা বলার মতো কোনো রকম ইচ্ছাটাই তের নেই। অন্যদিকে তে আপন মনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, আর জাঙ্কুক তার পিছন পিছন গাড়ি নিয়ে আসছে, যা হয়তো তে টেরও পাচ্ছে না। তে হোস্টেলে পৌঁছে গেলে জাঙ্কুক হোস্টেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। গাড়িতে হেলান দিয়ে জিমিনকে ফোন করলো। তে হোস্টেলে পৌঁছে গেছে। তুই ওখানে আছিস তো? আমি আসছি তোকে নিতে। আচ্ছা, কিন্তু তেকে পেলে কোথায়? গিয়ে বলছি। ফাইন, তাড়াতাড়ি এসো, আমার এখানে আর ভালো লাগছে না একা একা। ওয়েট, আই এম কামিং। ফোনটা পকেটে ঢুকিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল জাঙ্কুক। আজ প্রথমবার লিসার উপর ভীষণ রাগ হচ্ছে। মন চাইছে ওষুধ শিক্ষা দিতে। কালকে লিসার কপালে বহুত দুঃখ আছে। আজ ড্রাঙ্ক ছিল বলে কিচ্ছু বলিনি, তার মানে এই না যে অন্যদিনও ছেড়ে দিব। সাহস হয় কি করে ওর তেকে এভাবে বারবার ইনসাল্ট করার? তেকে ইনসাল্ট করার শাস্তি ও পাবে। শি ইজ মাই ওয়াইফ। জাঙ্কুক থেমে গেল, দু হাত দিয়ে নিজের চুল টেনে ধরে উপরের দিকে না। হঠাৎ তার মধ্যেই পরিবর্তন কেন? যে মেয়েটাকে বিয়ের রাতে ঠিক করে দেখে পর্যন্ত নেই, আজ তাকে কেউ অপমান করলে রাগ হচ্ছে। তার মন খারাপ হলে নিজের খারাপ লাগছে, আবার মুখ ফসকে ওয়াইফও বলে ফেলছে। কেন হচ্ছে এমন? ও তো মানে না বিয়ের কনসেপ্ট, তাই তো মেনে নেয়নি এই হুটহাট করা বিয়ে। গ্রহণ করেনি নিজের স্ত্রী হিসেবে তেকে। পাগল হয়ে যাবে এবার আমি এসব নিয়ে ভাবতে থাকলে। জাঙ্কুক গাড়িতে উঠতে যাবে এমন সময় উপরের দিকে তাকালে তেকে জানলার সামনে দেখতে পায়। তে সরে গেলে জাঙ্কুক হতাশ হয়ে পড়ে, কিন্তু কিছু করার নেই তার। এভাবেই জাঙ্কুক ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জিমিনকে হোস্টেলে ড্রপ করে নিজের বাড়ি চলে যায় আর ওয়াশরুমে ঢুকে পড়ে। মাথাটা ঠান্ডা করা প্রয়োজন, কিন্তু কোনো মতে মাথা থেকে তেবা তার ভাবনাকে বার করতে পারছে না জাঙ্কুক। ভীষণ অস্বস্তি বোধ করছে জাঙ্কুক। এদিকে জিমিন হোস্টেলে ফিরে এসে দেখে তে শুয়ে পড়েছে, তাই আর কিছু জিজ্ঞেস করে না। জাঙ্কুকও তেমন ভালোভাবে কিছুই বলেনি। জিমিন সেই বিষয় না ভেবে চলে গেল ফ্রেশ হতে। সকালে জিমিনের ঘুম ভাঙতে জিমিন ঘরে চোখ বুলিয়ে তেকে কোথাও দেখতে পায় না। ওয়াশরুমে চেক করে পায় না। ঘরে এসে পড়ার টেবিলে চোখ যেতে একটা সাদা কাগজের উপর চোখ পড়ে। সেটা লেখা আছে, জিমিন, আমি কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে যাচ্ছি, কিছু দরকার আছে আমার। তুই চিন্তা করিস না, আমি কলে কন্ট্যাক্ট করবো তোর সাথে। দুদিনের মধ্যে ফিরে আসবো। আসলে কিছু ইম্পর্টেন্ট কাজ হঠাৎ করে পড়ে গেছিল, তাই এভাবে চলে এলাম। তুই ঘুমোচ্ছিলিস তাই আর ডাকিনি। চিন্তা করিস না কিন্তু, নিজের খেয়াল রাখিস। সবে জ্বর থেকে উঠলি। জিমিন চিঠিটা পড়ে মনে মনে বলল, ভালোই করেছিস, তোর একটা রিফ্রেশমেন্টের দরকার। আমি জানি তুই মুড ঠিক করার জন্যই গেছিস।